নমস্কার, করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের দামামা প্রথমেই বাজতে শুরু করেছে, দ্রিম দ্রিম করে বাজছে। যত দিন যাবে বেশ বাজনাটাকে বেশ সজোরে উঠবে, ঠিক যেরকম হচ্ছে অষ্টমীর দিন আমরা শুনতে পাই। করোনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য কথা বলে দিই, আজকে প্রধানমন্ত্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে করোনার যে ভাইরাস তার যে ভ্যাকসিন, সে ভ্যাকসিন কবে আসবে নির্দিষ্ট কোনো ডেট আর বলেননি। তিনি বলেছেন এটা আমাদের হাতে নেই, অন্তিম পর্যায়ে ট্রায়াল চলছে, কবে আসবে নিশ্চিত করে বলা সম্ভব নয়, সুতরাং সতর্কতার প্রয়োজন আরও রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সেকেন্ড হিট করেছে দিল্লির পর গুজরাট, মারাত্মক রকমের সংক্রমণ বাড়ছে এবং সবাইকে সতর্ক থাকার প্রয়োজন। পশ্চিমবঙ্গের বাসীদের বিশেষভাবে সতর্কতার প্রয়োজন আছে, তার কারণ হচ্ছে গাঙ্গেয় এই পশ্চিমবঙ্গে বর্ষা এবং শীতকালে প্রচুর পরিমাণে হচ্ছে, যেটা দেখা যায় যে প্রচুর এমন কিছু হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি হওয়া, এগুলো কিন্তু অত্যন্ত সাবধান থাকা উচিত। তার কারণ করোনার ক্ষেত্রে কোমরবিডিটি ফ্যাক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এইসবের আবহে যেটা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ যেহেতু কঠিন লড়াই লড়ছে, তার গণতন্ত্রের প্রশ্ন রয়েছে, সর্বদলীয় বৈঠকগুলো শুরু হয়েছে, নির্বাচন কমিশনে, এগুলো সবই রয়েছে রাজনৈতিক। ভারতবর্ষে বহুদলীয় এই গণতন্ত্রে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজনীতি থেকে শুরু করে দর্শন, ধর্ম, যা পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষে আজকের আধুনিক ভারতবর্ষে যা ছড়িয়ে পড়েছে, সেই ক্ষেত্রে 2021-এর বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ। অকুস্থল বাঁকুড়া, যে বাঁকুড়ায় 2019 সালে এক বিরাট সাফল্য পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, জমিকে পুনরুদ্ধার করার লক্ষ্যে উন্নয়নকে হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী। আর ছিল প্রশাসনিক বৈঠক, যাব সেই দিকে কি হয়েছে। লক্ষ্য উন্নয়ন, বাঁকুড়ায় সে কথাই বারবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 তারিখে খাতড়ার পর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকেও সেই কথাই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কাজ ফেলে রাখা যাবে না। ফরেস্ট ডিপার্টমেন্ট 87.50 কেন হবে বাঁকুড়া জঙ্গল অধ্যুষিত এলাকা? বন দপ্তর ও সমবায় দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। বন দপ্তরের 87% কাজ বাকি পড়ে থাকায় ক্ষুব্ধ তিনি। তার সাফ কথা, কাজ ফেলে রাখা যাবে না। চাল প্রকিউরমেন্ট, কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে, ফার্মার্সের, যে আইনটার ফলে সর্বনাশ হবে। আগে আমরা চালটা কিনতাম চাষিদের থেকে, চাল প্রকিউরমেন্ট করতাম আমরা। আলু আমরা নিজেদের নজরে রাখতাম কোল্ড স্টোরেজে যাতে বেশি দাম না বাড়ে। পেঁয়াজ চাষিরাও টাকা পায়, জনগণও সস্তায় পায়। এখন আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ফার্মার্সের সব কিছু লুটে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ফলে এই অবস্থায় এখানে আলুর দাম বাড়ছে। এখন তো তাও আমাদের কিছু আছে, এখনও সুফল বাংলায় দিচ্ছি আমরা। ফুরিয়ে গেলে কী হবে আমি জানি না। আমি চিঠি লিখেছি অলরেডি প্রধানমন্ত্রীকে যে আইদার আপনারা করুন, আলু পেঁয়াজ এগুলো কন্ট্রোলে রেখে দাম কমান, যাতে কালোবাজারিরা না লুটতে পারে, আর তা নাহলে আমাদের হাতে ছেড়ে দিন, স্টেট গভর্নমেন্ট যেমন করতে তেমনি করবে। কারণ আমি জানি ইতিমধ্যে সমস্ত আলু বেরিয়ে গেছে, সমস্ত পেঁয়াজ বেরিয়ে গেছে। তাহলে আগামী দিন লোকে খাবে পি, আর না পেলে আমাদের দোষ দিয়ে লাভ নেই। কারণ আমাদের হাতে যত দিন ছিল আমরা কোনোদিন কোনো কষ্ট করতে দিইনি। এখন কিন্তু এগুলো মনে রাখবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সব ছেড়ে দিয়েছে এবং এমন আইন করেছে যেটা কালোবাজারিদের হাতে চলে গেছে। আলু পেঁয়াজের নিত্যদিন দাম বৃদ্ধি নিয়ে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আলুর দাম নিয়ন্ত্রণের জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। আলুর দাম বাড়ার জন্য কেন্দ্রের সংশোধিত কৃষি আইনকে দায়ী করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে কালোবাজারির সুযোগ বেড়েছে, যেভাবেই হোক কালোবাজারি রুখতে হবে। পিএইচির কিন্তু খুব বড় বড় প্রজেক্ট চলছে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া। জলের প্রজেক্টগুলো যেটা হচ্ছে পাইপ পড়ছে, পাইপের কাজটা যত তাড়াতাড়ি হচ্ছে, মাটি খুঁড়ে পাইপটা ঢুকিয়ে দেওয়ার কাজটা আরেকটু তাড়াতাড়ি করতে হবে। আমরা জল দিচ্ছি, বাট যেটুকু জায়গায় দিতে পারিনি সেখানে পিএইচি আরবান মিলে এখন থেকে প্ল্যান করবে যাতে মার্চ মাসের পর থেকে ড্রাই হয়ে গেলে জলটা আমরা দিতে পারি, খাওয়ার জলটা। বাঁকুড়ার জল সমস্যা নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। চাষের জলের যেন অভাব না হয় তা দেখার জন্য নির্দেশ দেন প্রশাসনিক কর্তাদের। এখানে মনে রাখতে হবে, হাতির এতে কেউ মারা গেলে তাকে কিন্তু সাথে সাথে একটা হোমগার্ডের চাকরি এবং তাকে গভর্নমেন্টের 4 লাখ টাকা নাকি 2 লাখ টাকা, আর আপন এটা 2.5 লাখ ছিল আগে, 2.5 লাখ টাকা আর একটা হোমগার্ডের চাকরি সঙ্গে সঙ্গে পাওয়া যেন।
এনজিওদের জন্য পলিসি আছে। সম্প্রতি হাতিহানায় জেরবার বাঁকুড়াবাসী, তাই সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, হাতিহানায় কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রী ভালোভাবেই জানেন 21-এর ভোটে উন্নয়নই তুরুপের দাস, তাই উন্নয়নের জোয়ারেই ভোট বৈতরণী পার করতে জেলায় জেলায় বৈঠক করছেন তিনি। মিলন কর্মকার ও স্বর্ণেন্দু দাসের রিপোর্ট, আরপ্লাস নিউজ, বাঁকুড়া। একটু নজর রাখবো হচ্ছে ভারতীয় জনতা পার্টির শিবিরের দিকে। পুরুলিয়াতে আজকে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা। মিছিলে উপস্থিত ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু সহ একাধিক শীর্ষস্থানীয় রাজ্য বিজেপি নেতা। অন্যদিকে রাজ্য সরকারের কাজের প্রতিবাদে পথে নামেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। বাঁকুড়া শহরে নিজের অফিসের সামনে থেকে মিছিল করেন তিনি। পুরুলিয়া এবং বাঁকুড়া দু জায়গাতেই হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টি, তার কারণ হচ্ছে বাঁকুড়াতে মুখ্যমন্ত্রী রয়েছেন, আজকে পুরুলিয়া এবং বাঁকুড়া উভয় জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টি পাল্টা মিছিল এবং হচ্ছে তাদের অবরোধ কর্মসূচিকে কিন্তু তারা পালন করেছে। আসবো এবার বিতর্কে, আরও অনেক এলিমেন্ট আছে সামনে। রয়েছে হচ্ছে ভারত বন্ধের ডাক দিয়েছে 12 ঘন্টার বাম এবং কংগ্রেস শিবির, সেই নিয়েও তাদের প্রচার চলছে, এই বিষয়ে পরে আসছি। রয়েছেন আজকে সুবীর হালদার, রাজ্য বিজেপির তরুণ নেতা সুবীর হালদার রয়েছেন, ডক্টর পলাশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ওয়েবকুপা সেন্ট্রাল কমিটি মেম্বার এবং যিনি অধ্যাপক, এবং সৌম্য আইচ রায় এআইসিসি নির্বাচিত সদস্য এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানীয় মুখপাত্র। তিনজনকেই স্বাগত জানিয়ে আমি প্রথমে জানতে চাইব হচ্ছে পলাশ, মুখ্যমন্ত্রী গত 2-3 দিন মানে গতকাল থেকেই আমরা দেখেছি তিনি বাঁকুড়া সফরে রয়েছেন এবং আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য এবং সেই দ্রব্যটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বারবার এটাকে অ্যাড্রেস করছে নতুন আইন। অন্যদিকে উন্নয়নের ব্যাপারে যেগুলো জায়গা রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত অ্যাড্রেস করতে হবে। এই জন্য দুয়ারে দুয়ারে সরকার এই নতুন কর্মসূচি ক্যাম্প তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে ক্যাম্প তৈরি হবে। এই দুটো যে পদ্ধতি আমরা অতীতে জানি, সংঘর্ষ আর নির্মাণ, সেটা এককালে বিখ্যাত হয়েছিল এই পদ্ধতির আন্দোলন। একদিকে সংঘর্ষ চলবে বিভিন্নভাবে, আরেকদিকে নির্মাণ প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসকে ওই পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই নির্বাচনে? দেখুন, দুটো বিষয় আপনি উত্থাপন করলেন। প্রথম কথা যে আলু এবং পেঁয়াজ, যেটা বাঙালিদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রতিদিনের প্রয়োজন, সেইটা নিত্যাবশ্যকীয় যে পণ্য আইন তার থেকে যেটা বাদ দেওয়া হয়েছে এই পণ্য দুটোকে, ফলে স্বাভাবিক কারণেই এগুলো সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, মানে তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার যে আইনটা করলেন, রাজ্য সরকারের হাতে যে ক্ষমতাটা ছিল এই পণ্য আইনের মধ্য থেকে, সেই ক্ষমতাটা কিন্তু রাজ্য সরকার থেকে কেড়ে নেওয়া হলো। ফলে যেটা হচ্ছে, রাজ্য সরকার কোনোভাবেই কিন্তু আলু এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং তিনি বললেন, তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, আমরা আশাবাদী যে সেই চিঠি যদি কোনো সদুত্তর আমরা পাই, ফলে স্বাভাবিক কারণে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেইগুলোর মধ্যে যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু এই দামগুলোকে নিয়ন্ত্রণ রাখা যাবে এবং সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে কৃষকের আয় দ্বিগুণ করবেন। এখন এই যে বেশি দামে এই যে মানুষ কিনছেন, শহরের মানুষ বা বিভিন্ন ক্রেতারা, তাতে কি এই বাড়তি পয়সাটা কৃষকের হাতে যাচ্ছে? সেটাও তো একটা দিকে কিন্তু নয়। দেখুন, যারা মধ্য ব্যবসায়ী, যারা ব্যবসা করবেন, তারা কৃষকের থেকে যে কম দামে কিনবেন এবং সাধারণ মানুষকে বেশি দামে বিক্রি করবেন, তার নিয়ন্ত্রণটা কে করবে? কেন্দ্রীয় সরকার করতে পারবেন? আমার মনে হয় না। তার থেকে যে ব্যালেন্সটা করা উচিত, যে কৃষকরা দাম পাচ্ছেন এবং সরকার তার মতো করে পণ্য কিনে সাধারণ মানুষের কাছে দিয়ে দেবেন, এইটাই তো সঠিক পদ্ধতি হওয়া উচিত ছিল। সেটা না করে তাকে পণ্য আইনের পরিবর্তন করিয়ে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো এবং তার সাথে যারা আমাদের কর্মী কৃষক ভাইরা রয়েছেন তারা যে দাম পাবেন এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত, আপনি যেটা পদ্ধতি বললেন তৃণমূল সরকার যেটা করতে চাইছেন, দেখুন, একটা সরকারের কি কাজ? সরকারের কাজ হচ্ছে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া, সেই পরিষেবাগুলো যে সাধারণ মানুষকে বোঝানো যে আমরা এই পরিষেবাগুলো তোমাদের জন্য আছে, এই পরিষেবাগুলো তোমরা পাচ্ছ কিনা, যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলো সরকারকে জানান, সেটাই তো সঠিক পদ্ধতি। সুতরাং সেই যে পদ্ধতি তিনি ব্যবহার করছেন, যে বিভিন্ন জায়গাতে ক্যাম্প করে মানুষের সাথে কথা বলা, জনসংযোগ করা, যে সরকারের সাথে মানুষের জনসংযোগ, তিনি সরকারকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, তিনি প্রশাসনিক বৈঠক করছেন বিভিন্ন জেলাতে, তারপরে আরেকটু বিস্তৃত করছেন যে ক্যাম্প করার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। অন্তত মানে ভোটের নোটিফিকেশন আসার আগে
এই নির্বাচন বিধি চালু হওয়ার আগে অনেকটা জনসংযোগের কাজে তৃণমূল স্তরে তৃণমূল এগিয়ে থাকার লক্ষ্যেই এটা করা। তৃণমূল দল কিন্তু নয়, সরকারকেও কিন্তু মাথায় রাখতে হবে। সরকারের যে ভূমিকা, সরকারের যে কর্মকাণ্ড, সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাধারণ মানুষ সেগুলোকে জানুন, সাধারণ মানুষ সেগুলো সম্বন্ধে অবহিত হন। কারণ এখনও অস্বীকার করার কোনো জায়গা নেই যে 100% আমাদের যারা দেশের মানুষ আছেন বা রাজ্যের মানুষ আছেন তারা সবটা জানেন, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। সুতরাং তারা যে সমস্তটা জানুন এবং সরকারের কাছে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবিটাও যদি কিছু থাকে সেটাও তারা সরকারের কাছে পৌঁছে দিন। মানে স্বাভাবিক কারণে সরকার এবং সাধারণ মানুষের যে সংযোগ, সেটাকে আরো ভিত্তি মানে স্থাপনটা হবে। আমি আসবো একটু সৌম্যর কাছে। বলা হয় যে মেশিনটাকে ঠিক মতো করে অয়েল করতে হয়, মেশিনারি, ইলেকশন মেশিনারি, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। এই মেশিনারিকে কিন্তু ঠিক অয়েলিংয়ের ক্ষেত্রে কিন্তু সরকার যত মানুষের কাছাকাছি পৌঁছে দেবে, সে যদি নিজে বলে যে এটা আপনি পাননি, কেন পাননি, একটার ক্ষেত্রে দেখা যায় এই দেশের মানুষের কাছে ইনফরমেশনটা বা তথ্যগুলো সঠিকভাবে থাকে না। সেটাকেই পলাশ বলতে চাইছে যে এটাকেই হচ্ছে সরকারের আরও বেশি কাছাকাছি পৌঁছে যাওয়া। সৌম্য আইচ রায়। না, আমি প্রথমেই একটা কথা বলি যে বোধহয় মানে বলে না ইন বিটুইন দ্য লাইন্স, মানে দুটো লাইন পড়লে তার মধ্যখানেও কিছু কথা থাকে, সেই কথাটাকেও জানতে হয়, শুনতে হয়। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের ফলে যে পশ্চিমবাংলায় আলু আর পেঁয়াজের দাম বাড়ছে, এই কথাটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে ডিরেগুলেশন বলে একটা আওতায় থাকে, যে ডিরেগুলেশন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন। যেমন ধরুন, আপনি কোল্ড স্টোরেজে কত পরিমাণ আলু মজুত করবেন আর কত পরিমাণ আলু আপনার বাজারে যাবে এবং কত পরিমাণ আলুকে আপনি ডিকন্ট্রোল করবেন, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতায় নয়, সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের আওতায়। তাই আলু পেঁয়াজের দাম কেন বাড়ছে, আজকে যদি পলাশবাবুরা যদি এটাকে একেবারে মানে হাত গুটিয়ে দেন যে আমাদের রাজ্যের নেত্রী বা রাজ্য সরকারের কোনো দায় নেই, টাস্কফোর্সের কোনো দায় নেই, বা শুধু 4টে হোর্ডিং বৈঠকখানা বাজারে আর পোস্তার বাজারে লাগিয়ে দিলেই দাম কমে যাবে, না, এই ফোড়ে এবং মধ্যস্বত্বাভোগীরা যে দীর্ঘদিন ধরে চলছে, আমি সেই জায়গাটা মানে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশনের পার্টে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, নাম্বার 1। নাম্বার 2, আর যে কথাটা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের কথা বলছে, কৃষি আইনটা আসার আগে থেকেই পশ্চিমবঙ্গে আলু এবং পেঁয়াজের দাম কিন্তু প্রাইস রাইজ। আপনারা একটা জিনিস উল্লেখ করলেন না, আলু পেঁয়াজের সাথে সাথে যে জিনিসটা সবথেকে বেশি এখন ভোজ্য তেল, ডাল, চিনি, যে পরিমাণ উপরের দিকে প্রাইস রাইজ যাচ্ছে, তাতে কেন্দ্রীয় সরকারও দায় এড়াতে পারে না, রাজ্য সরকারও দায় এড়াতে পারে না। এখন মুশকিলটা হয়ে গেছে এই তুতু ম্যায় আর টম ডিক অ্যান্ড হ্যারি, এই দুদিক থেকে বল ছড়াছড়ি হচ্ছে, রেসপন্সিবিলিটিটা কে নেবে? আপনাকে একটা ছোট্ট কথা বলি, পশ্চিমবঙ্গের সরকার ব্যর্থ এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকার দেখুন একটা আইন করলেন যে আইনটা মধ্যস্বত্বাভোগীদের উৎসাহিত করবে। আপনি মধ্যস্বত্বাভোগী যারা ছিল, যারা কৃষকদের থেকে মালটা কিনে তারা বিক্রি করবেন বাজারে, সেই জায়গাটাকে আপনি অফ করে দিয়ে করলেন কি, আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় যারা স্যুট বুটের সরকারের যারা হেল্প করে, যে আদানি আম্বানিরা, তাদেরকে আপনি দায়িত্বটা দিলেন। দায়িত্বটা কিরকম দিলেন? আপনি 45,000 কৃষক মান্ডিকে উৎখাত করে দিলেন, নাম্বার 1। নাম্বার 2 কী করলেন? আপনি এমএসপি কৃষি আইনে কোথাও আপনি মিনিমাম সাপোর্ট প্রাইসের ক্লজটাকেই উল্লেখ করলেন না। নাম্বার 3, আপনি কৃষি আইনের মধ্যে কোথাও এমন কোনো জায়গা রাখলেন না, ইফ দেয়ার ইজ এনি ডিসপিউট বিটুইন দ্য ফার্মার অ্যান্ড দ্য প্রডিউসার, মানে আপনি যে কন্ট্রাক্ট লেবার, কন্ট্রাক্ট চাষি, তাদের সাথে যে এই সমস্যাটা, আজকে ভাবুন তো পশ্চিমবাংলায় কী হবে। কেন্দ্রীয় সরকার একটা আইন এনেছে যে রাজ্যে আমরা পশ্চিমবঙ্গের বাসী, আমরা পশ্চিমবঙ্গের কথা বলছি, যেখানে মালিকানা ভিত্তিক, আমি 62 লক্ষ সারা পৃথিবীতে চাষি মানুষ আর কৃষি নির্ভর মানুষ, সেখানে পশ্চিমবঙ্গে আপনি দেখুন ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির সংখ্যা সব থেকে বেশি, যাদের নিজস্ব জমি নেই, যারা শুধুমাত্র আপনার মানে অন্যের জমিতে চাষ করে, ভাগ চাষি, যাদের পাট্টা দেওয়া হয়েছে, তাদের দশাটা কি হবে? আজকে কেন্দ্রীয় সরকার ভাবলেন না যে এই কেন্দ্রীয় সরকার শুধু ভাবছেন যে মধ্যস্বত্বাভোগী এই আদানি আম্বানিদের কি করে বড়লোক করা যায়। আপনি ভাবুন কন্ট্রাক্টস ফার্মিংয়ের ক্ষেত্রে বেশ আপনারা যদি এই পদ্ধতি যান, আর রাজ্য সরকারকে বলবো, রাজ্য সরকার দায় এড়াতে পারেন না, এসেনশিয়াল কমোডিটি একটা ভয়ঙ্কর আইন, কিন্তু এটা এভাবে চলতে পারে না। কথায় আছে মৃত্যুকালে গালে জল। আজকে দীর্ঘ 9.5 বছর পর পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মনে পড়ছে
যে আজকে এই আলুর দাম বা আলু নিয়ে উনি আলুর দোষ দিতে চাইছেন আলুর উপরে, কিন্তু আলটিমেটলি নিজের পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতির কারণে আজকে আলুর দোষ দিলে হবে না, আলুর দোষ হয়ে গেছে, সেদিকে খেয়াল রাখতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের সেদিকে খেয়াল নেই। তো আমি জাস্ট এইটুকুই বলবো যে এগ্রিকালচার সেন্সাস অনুযায়ী 47% পশ্চিমবঙ্গের যত জমি আছে তার মধ্যে মাত্র 47% জমিতে সেচের ব্যবস্থা আছে, আর বাদবাকি জমিতে সেচের ব্যবস্থা নেই। এখন একবার যদি আপনি রিভিউ করে 2011 সালের নির্বাচনের আগের প্রতিশ্রুতি কথা একবার মনে করান, তো তখনই আপনি জানতে পারবেন যে পশ্চিমবঙ্গ সরকার, এই বর্তমান তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকের জন্য, সেই প্রতিশ্রুতি কি ঠিক করে পালন করেছে সেটা আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি তো একটা জাস্ট উদাহরণ দিলাম সেচের ক্ষেত্রে, এবং সেচের যখন প্রশ্নটা নিল, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলে যে পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কোনো রাজ্য সরকার আসার সময় প্রতিশ্রুতি দেওয়া একটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু 2011 সালে সময় যে লোনের ঋণের বোঝা ছিল সেটা নিয়ে কন্টিনিউয়াস একটা দরবার এবং আন্দোলন, মৌখিক পর্যায়ে একটা যতটুকুনি যা সেটা একটা ছিল, এবং 2014 পরও কেন্দ্রের সাথে কিন্তু নিরন্তর অসহযোগিতার কথাও বারবার করে উঠে আসছে। তাহলে যদি এই জমিগুলোতে যে 47% যে বললেন আরও এক্সটেন্ডেড হতো, তাহলে তো শুধু পশ্চিমবঙ্গ না, ভারতের লাভ হতো একটা, মানে সেটা তো কেন্দ্রেরও তো একটা প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাইকে কিছু দিতে পারুক আর না পারুক, পশ্চিমবঙ্গবাসীকে গাল ভরা গল্প ঠিক দারুণ করে শুনিয়ে গেছেন। মানে যদি গাল ভরা গল্প শোনাতে মানে শিখতে হয় তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে। উত্তরটা পেলাম না, কিন্তু আমি উত্তরে আসছি। আপনি দেখুন এই যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা 6,000 টাকা করে মোট পশ্চিমবঙ্গের জন্য 75,000 কোটি টাকা অলরেডি পড়ে আছে। এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আজও পর্যন্ত এই কিষাণ সম্মান নিধির যে প্রতি কৃষককে 6,000 টাকা করে, এইটার ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত কেন দিচ্ছে না? এর দায় কার? আমি এই প্রশ্নটা তৃণমূলের এবং তৃণমূলের যিনি আছেন ওনার কাছ থেকে আমি জানতে চাই যে কেন, কোন স্বার্থে, কি কারণে দেয়া হচ্ছে না? এটাতে কি কোনো ক্ষতি হতো? 6,000 টাকা করে যদি পেয়ে যেত কৃষকরা, তাহলে কি ভোট সব মোদিকে দিয়ে দিত? সেই ভয়ে কি, হেরে যাওয়ার ভয়ে বা ভোট পাবে না সেই ভয়ে কি উনি ক্লিয়ারেন্স দিতে চাইছেন না? আমি শুধু এইটুকু জানতে চাই, মানে আপনি উত্তর দিন আর কি, সবাইকে জানান, সবাই দর্শকরা যারা আছে তারাও জানুক। যদি রাজ্য সরকারও কৃষকদের জন্য দিয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের যদি, তাহলে দুটো যোগ করলে কিন্তু কৃষকের আয়টা ডেফিনেটলি বাড়ে। এটা যেহেতু ডিরেক্ট হেল্প এখানে, তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে অনেক কিছু, তাদের জীবনযাপনের মানটা অনেকটা পরিবর্তন আসে বই কি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুজিতদা, সুবীরবাবু যেগুলো বললেন তার মধ্যে শুনে একটুখানি হাসি পাচ্ছিল আমার, যে উনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় গাল ভরা প্রতিশ্রুতি দেন কিন্তু পালন করেন না। আচ্ছা, কালো টাকা ফিরিয়ে আনার কথা কে বলেছিলেন? নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ জানেন, ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই জানেন 2 কোটি বেকারের চাকরি প্রতি বছরে কে বলেছিলেন? আসছি আমি আসছি, আপনি আগে উত্তরগুলো দেবেন, ভারতবর্ষের মানুষ জানতে চায়। একটু ধৈর্য ধরে শুনুন, ধৈর্য ধরে শুনুন, আপনার সময় বলিনি ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা আপনাদের একটু কমে যাচ্ছে। আপনি ভুল বললে তো আমি ভুল বলছি না, আমি ভুল বললে আপনি ধরিয়ে দেবেন। যারা দর্শক তারা আপনার আমার থেকে অনেক বেশি জ্ঞানী বলে আমি মনে করি, তাদেরকে বুঝতে দিন না কে ভুল বলছেন আর কে সত্যি কথা বলছেন। ভারতবর্ষের মানুষ দেখেছেন যে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা কারা বলেছিলেন যে আমরা ব্ল্যাক মানি ফিরিয়ে আনবো, কালো টাকা এখনো কেন এলো না, সে তথ্য কেন এখনো পাওয়া গেল না? মুখ্যমন্ত্রী 1,36,00,000 চাকরি পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই 1,36,00,000 চাকরি কাকে কাকে দিয়েছেন, কোন কোন ডিপার্টমেন্টে দিয়েছে, আমরা সেটা জানতে চাই। বিমার কোম্পানি তো বাঁকুড়াতে গালভরা গল্প দিলেন, এগুলো কাদেরকে দিয়েছেন? 40% বেকারত্ব কমে গেছে, কোন সেক্টরে 40% কাজ দিয়েছে, কোন কোন সেক্টরে কত পার্সেন্ট দিয়েছে, তার একটা শ্বেতপত্র প্রকাশ করুক, আমরা জানতে চাই। কোন কোন ক্ষেত্রে কত, এগ্রিকালচারে, কৃষি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কত, কোন ডিপার্টমেন্টে কত চাকরি হয়েছে, সেগুলো আমরা জানতে চাই। সেটা জানতে চাইছি তো আমরা। 2 কোটি কোথায় চাকরি দিলেন বলুন, প্রতিশ্রুতি দিয়েছেন তো, কালো টাকা কবে এসছে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিঙ্গুরের যারা চাষি তাদের আমরা জমি ফিরিয়ে দেব,
প্রথম যে কাজটি করেছেন সেটা জমি ফিরিয়ে দেওয়ার সিগনেচার। কোথায় সে প্রতিশ্রুতি পালন? ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আজকে সিঙ্গুরের অবস্থা, সুতরাং প্রতিশ্রুতি সিঙ্গুরের সমবায় সমিতির ইলেকশনের রিসেন্ট রেজাল্ট বার হয়েছে এক মাস আগে, সেটা কিন্তু আপনার ফলাফল পলাশ দিয়ে বলছে দিচ্ছে। বটে, ঠিক সিঙ্গুরের ক্ষেত্রে যেমন এটা সত্য, সুপ্রিম কোর্ট মানে সেই আন্দোলনটা গিয়ে পরিণতি পেয়েছিল, সুপ্রিম কোর্টের রায়। একদমই তাই। অনিচ্ছুক যারা কৃষক ছিলেন তারা পেয়েছেন। পেয়েছেন। এই ক্ষেত্রে বিজেপিও প্রতিশ্রুতি রেখেছিল রাম মন্দির নির্মাণ উত্তরপ্রদেশে করে দিয়েছে, সৌম্য, অস্বীকার করার জায়গা নেই। রাম মন্দিরের সঙ্গে দেশের মানুষের উন্নতির কি সম্পর্ক এটা বুঝলাম না। রাম মন্দির এজেন্ডা হতে পারে, আমি তোর বিরোধী নই, একথা বলার জায়গা নেই, কিন্তু আমরা যে আলোচনা করছি সাধারণ মানুষের উন্নয়ন, তার সঙ্গে রাম মন্দিরের কি সম্পর্ক বুঝলাম না। আমি একটা কথা, ওই জন্যই তো সৌম্যর কাছে এলাম যে তুতু ম্যায় কি না সত্যি দুই পক্ষই বলছে গাল ভরা প্রতিশ্রুতি, বা প্রতিশ্রুতি ভঙ্গ এবং প্রতিশ্রুতি রক্ষার কথা বলছে। প্রতিশ্রুতি ভঙ্গ, প্রতিশ্রুতি রক্ষা, এই তো মানে পলিটিক্যাল মানে কি বলে ব্যাপারটা, রাজনীতি এমন জায়গায় চলে গেছে যে আপনি যখন ইস্তেহারে কোনো কিছু লিখছেন বা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা কি ভাবতাম যে প্রধানমন্ত্রী বলছেন বা মুখ্যমন্ত্রী বলছেন মানে সেটা হবে, অ্যাটলিস্ট 90% তো হবে। কিন্তু গত কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের এই প্রতিশ্রুতিগুলো যদি দেখা যায় গেলে বিগত একজনের 9.5 বছর, 9.5 বছর, একজনের 6 বছর, তো 6 বছরের ডেটা যদি দেখেন, এই একটু আগে আপনারা আলুর কথা বলছেন, আমার বিজেপির বন্ধু ছোট ভাই যে কথাটি বলছিল, আমি ওনাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে আলু বা পেঁয়াজ বা মাছ বা নিত্য প্রয়োজনীয় জিনিসটা বহন করে কিসে? তো ইউ হ্যাভ টু ট্রান্সপোর্ট দ্য গুডস। আপনাকে একটা ফার্ম ফিল্ড থেকে আপনাকে শহরের দিকে নিয়ে আসতে হয়। সেই আপনি জানেন আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে ডিজেলের দাম 77 টাকা 88 পয়সা, উপমহাদেশের যতগুলো দেশ আছে সব থেকে বেশি, নাম্বার 1। নাম্বার 2, যেটা 2008 সালের একটা বলে দিই ভাই 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 এত অধৈর্য হলে হবে না, আমি তো কারোর সময় কথা বলি না প্লিজ। এখন এই যে 2 কোটি বেকার, তার মানে 12 কোটি, 6 দুগুণ 12 কোটি বেকারের কাজ হতে হবে। আমি বিজেপির বন্ধুর কাছে জানতে চাইছি যে, বা তৃণমূলের বন্ধুর কাছে জানতে চাই, তৃণমূল আর বিজেপি দুজনে মিলেই বলুন যে উন্নয়নের কথা, এরা যখন এই যে পারস্পরিক যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে কোথায়? বাংলা বা ভারতবর্ষের যারা সত্যিকারের বেকার, যারা কাজ চাইছে, তারা হারিয়ে যাচ্ছে, তাদের চোখের জল পড়ছে। বলুন 45 বছর, এটা আমার ডাটা নয়, কংগ্রেসের ডেটা নয়, বা বিজেপির ডেটা নয়, এটা ভারতবর্ষের অর্থমন্ত্রক লেবার ডিপার্টমেন্ট বলছে যে 45 বছরের সব থেকে বেশি বেকার সংখ্যা, সব থেকে হাইয়েস্ট। আজকে পশ্চিমবঙ্গে গত 9.5 বছরে এত কথা বলার পর, এত উন্নয়নের পর, এত কিছু বলার পর, একটা কারখানার নাম বলতে পারেন যেখানে 1000 লোকের চাকরি হয়েছে? 1000 লোক। তৃণমূল বলুক 9.5 বছরে 10.5 লক্ষ কোটি টাকার শিল্প সম্মেলনের নামে মৎসব হয়েছে আমার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায়। একটা শিল্প এসছে, একটা মৌ স্বাক্ষরিত হয়েছে। আজকে শুধুমাত্র গাল ভরা গল্প করে, আর এতে মানুষের দেখুন তুতু মায় আমি কেন বারবার বলছিলাম যে এই যে কাউন্টার ব্যালেন্স, যখনই আপনি একজনকে আক্রমণ করছেন আর এর মধ্যে হারিয়ে যাচ্ছে কোথায়? হারিয়েছে আজকে রাম মন্দির, বা আজকে কেউ রাম মন্দির বলছে, কেউ জগন্নাথ মন্দির বলছে। তাহলে রাম মন্দির আর জগন্নাথ মন্দিরের সামনে আমার বাড়ির সামনের বেকার ছেলেমেয়েরা কি ভিক্ষে করবে? আপনি বলুন। পশ্চিমবঙ্গে বেকারির অবস্থা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, কিন্তু আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে পশ্চিমবঙ্গে এখন ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর। ওকে, ভয়ঙ্কর ক্লোজ করে দিই, জাস্ট ক্লোজ করে দিই যে আমার ছোট ভাই বিজেপির বলছিল যে নরেন্দ্র মোদী এত বড় প্রধানমন্ত্রী, এত কিছু নাম, তিনি নাকি বিরাট বড় বিকাশ পুরুষ। বলুন না ভারতবর্ষে, বলুন ভারতবর্ষে, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি একটা টেকনিক্যাল ইউনিভার্সিটির নাম বলুন ভারতবর্ষে যেটা নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, একটা নাম বলুন। আমি এই ডিবেট থেকে উঠে চলে যাবো, একটা নাম বলুন আপনি, একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি। আপনি এমন একটা ইউনিভার্সিটি করেছেন, বলে দিই প্লিজ ভাই, আপনি এমন একটা ইউনিভার্সিটি করেছেন যার জমি আছে, আম্বানির নামে সেটা হয়েছে, 100 কোটি টাকা, 1000 কোটি টাকা তাকে অনুদান দিয়েছেন, মানে তার ইউনিভার্সিটি দেখা যায়নি। কতগুলো আইআইটি ইনস্টিটিউট হয়েছে সেই ইনফরমেশন আপনি সুবীরের কাছে আসার আগে নাম বলুন এক ঝলক, মানে আমি একটু জেনে নিতে চাইবো পলাশের কাছ থেকে যে এমন কোন ইন্ডাস্ট্রি যেখানে এক লপ্তে 1000 জন কাজ পেয়েছে, নাম বলুন। দেখুন, বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের যে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে পরিস্থিতি, তাতে ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। প্রথম কথা, এটা অস্বীকার করা কোনো জায়গা নেই যে পশ্চিমবঙ্গে খুব বড় শিল্প হয়ে গেছে বা সাংঘাতিক বড় শিল্প তৈরি করা গেছে, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। এটা এক নাম্বার। দ্বিতীয়ত,
পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের আমরা প্রথম থেকে বলে আসছি, সেটার মেইন জায়গা হচ্ছে স্মল এবং মিডিয়াম স্কেল সেক্টর। এই জায়গাটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই জায়গাতে পশ্চিমবঙ্গে যে কাজ হয়েছে সেটা অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি, এবং সেটা তথ্য বলছে, ভারতবর্ষের তথ্য বলছে। এবং কৃষিতে যে কাজ হয়েছে সেখানেও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সেই পুরস্কার কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার নিজে নিজে পুরস্কার দিচ্ছেন না। ওকে, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা আরো বিস্তারিতভাবে যাব। উন্নয়ন প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, যেন এটা হারিয়ে না যায়, তার কারণ এই উন্নয়নটাকে নিয়েই হচ্ছে দেনা পাওনার জায়গাটা কিন্তু খুব পরিষ্কার থাকা যায়। রাজ্যের সমৃদ্ধি এটাই হচ্ছে আমাদের এজেন্ডা, যেন বাংলা পশ্চিমবঙ্গ যেন একটা সমৃদ্ধশালী রাজ্য হয়ে ওঠে, এটাই হচ্ছে যেহেতু একটা এজেন্ডা। সেই প্রশ্নে আবারও কতগুলো জায়গা রয়েছে। আমি সুবীরবাবুর কাছ থেকেও জানতে চাইব যে এই যে ইউনিভার্সিটি বলছি, কোনো ব্যক্তিবর্গের নামে ইউনিভার্সিটি, যেটা আমরা সিঙ্গুর আন্দোলনের সময় বিজেপি কি ক্রনিক ক্যাপিটালিস্টদেরই শুধুমাত্র মানে তারা মানে সহায়তা করছে? দেশবাসী তো 130 কোটি দেশ, পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ অপেক্ষায় রয়েছেন তাদের কাছ থেকে জানতে তারা ঠিক স্পেসিফিক্যালি কি করতে পারেন। আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।